ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এসএলআরসি 2022-তে যে পেপার 1 হয়েছিল, এই পেপার 1-এর ইংলিশ যে পোর্শন আছে, এই ইংলিশ পোর্শনটি আমরা সমাধান করার চেষ্টা করব। এই 2022 এসএলআরসি এডিআরই পেপার 1টি হলো ক্লাস 10th লেভেল এক্সামটি যে হয়েছিল, ক্লাস 10th লেভেল ইংলিশ গ্রামারের যে কোয়েশ্চন আছে, এই কোয়েশ্চনগুলো আমরা সলভ করব। ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে যদি আমরা এসএলআরসি পেপার 1, 2, 3, 4, 5 যতটি এক্সাম হয়েছিল, এই এক্সামের মধ্যে ইংলিশ গ্রামারের যে যে টপিক থেকে কোয়েশ্চন এসেছিল, এই টপিকগুলো আমি এখানে সবটি উল্লেখ করেছি। যেমন অ্যান্টোনিম এন্ড সিনোনিম থেকে প্রশ্ন এসেছিল, পার্ট অফ স্পিচ স্পেশালি প্রিপোজিশন এন্ড অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন এসেছিল, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ভোকাবুলারি, গ্রুপ অফ অ্যানিমেলস, জাম্বল ওয়ার্ড এন্ড সেন্টেন্স, সাবজেক্ট বার এগ্রিমেন্ট, প্যাসেজ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আর্টিকেল, কারেক্টলি স্পেল ওয়ার্ড, ক্লোজ এন্ড ইডিয়ম এন্ড পেজেস। এই টপিকগুলা থেকে কোয়েশ্চন এসেছিল। আমরা যদি এসএলআরসি পেপার 1-এর মধ্যে যে প্রশ্নগুলো এসেছিল, এই সব প্রশ্ন কোন বই থেকে এসেছিল যদি আমরা বলি, তাহলে আমি এখানে দুটি বই থেকে প্রায় সবই কোয়েশ্চন এসেছে। এই বইগুলির নাম হলো অবজেক্টিভ জেনারেল ইংলিশ, এসপি বক্সি, অ্যান্ড বুকটি হলো রেন অ্যান্ড মার্টিন বুকস ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। এই দুটি বই থেকে প্রায় সবই কোয়েশ্চন এসেছে। ঠিক আছে, এখন যদি আমরা পেপার 1-এর কোয়েশ্চন নাম্বার 86 দেখি, কোয়েশ্চন নাম্বার 86-এর মধ্যে দেওয়া আছে চুজ দ্য কারেক্ট সিনোনিম। সিনোনিম মানে সমার্থক শব্দ ফর দ্য গিভেন ওয়ার্ড। ঠিক আছে, শব্দ দেওয়া আছে পম্পাস। ঠিক আছে, পম্পাস শব্দের অর্থ কি? পম্পাস শব্দের অর্থ হলো শোয়িং এক্সেসিভ সেলফ ইম্পর্টেন্স, যে নিজেকে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করে দম্ভ দেখায়, এটি হলো পম্পাস। এখন এই শব্দের সাথে নিচের কোন শব্দ মিলছে? অপশন এতে দেওয়া আছে হাম্বল, অপশন বিতে দেওয়া আছে সিম্পল, অপশন সিতে দেওয়া আছে হটি, অ্যান্ড অপশন ডিতে দেওয়া আছে আনপ্রিটেনশিয়াস। ঠিক আছে, প্রথমে আপনি নিজে নিজে একবার গেস করেন, অনুমান করেন যে আনসার কোনটি হবে, এরপরে আমি নিজে বলে দিচ্ছি। পম্পাস তো বলে দিয়েছি, পম্পাস শব্দের অর্থ হলো শোয়িং এক্সেসিভ সেলফ ইম্পর্টেন্স, যে ব্যক্তি নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করে বা দম্ভ দেখায়। ঠিক আছে, আমরা যদি আনসার বলি, অপশন এতে দেওয়া আছে হাম্বল। হাম্বল মানে নম্র বা বিনয়ী। ঠিক আছে, নম্র বা বিনয়ী। যদি আমি বলি সিম্পল, সিম্পল মানে আমরা জানি সবাই সাধারণ, সিম্পল মানে সাধারণ। ঠিক আছে, সাদাসিধে। যদি আমি বলি প্রিটেনশাস, বা এখানে দেওয়া আছে শব্দ আনপ্রিটেনশাস, এখানে প্রিটেনশাস শব্দর আগে ইউএন আন প্রিফিক্স অ্যাড করা হয়েছে। প্রিফিক্স যদি কোনো শব্দের আগে এরকম কয়েকটি লেটার যোগ করা হয়, তাহলে এটিকে আমরা প্রিফিক্স বলি। যদি শব্দের শেষে যোগ করা হয়, তাহলে আমরা সাফিক্স বলি। ঠিক আছে, প্রিটেনশাস যদি আমরা বলি, প্রিটেনশাস শব্দের অর্থ হলো যে নিজেকে বড় কিছু মনে করে দেখাতে চায়। ঠিক আছে, এখানে শব্দ দেওয়া আছে আনপ্রিটেনশাস। ঠিক আছে, আনপ্রিটেনশাস এর মানে হলো অদম্বী বা সাদা মাত্রা। ঠিক আছে, সাদাসিধে মানুষ। যদি আমরা বলি হটি, ঠিক আছে, হটি শব্দের অর্থ হলো সেম অহংকারী। ঠিক আছে, অহংকারী, যে নিজেকে অন্যের চেয়ে উঁচু মনে করে বা তাচ্ছিল্য করে। তাহলে পম্পাসের সাথে মিলে গেছে, তাহলে আনসার হবে এটি। ঠিক আছে, এটি হবে সঠিক আনসার। এখানে বইয়ের মধ্যে দেখেন অবজেক্টিভ জেনারেল ইংলিশ বাই এসপি বক্সির বইতে ডাইরেক্ট বই থেকেই প্রশ্নটি এসেছে পম্পাস। ঠিক আছে, পম্পাস এর সিনোনিম হলো হটি। এখন আপনার কাজ কি? আপনি এখানে যতগুলি সিনোনিম এবং অ্যান্টোনিম দেওয়া আছে, যেহেতু এই বইয়ের মধ্যে থেকেই একটি এক্সামে 3-4টি কোয়েশ্চন এসেছে,
প্রায় সিরিয়ালি বলতে পারা যায় যে হটি হেরেস, এবং নিচেও আরও কোয়েশ্চন আছে যেগুলি এই বই থেকেই মানে কোয়েশ্চন এসেছে, শুধুমাত্র একটি এক্সামের মধ্যে এসএলএসসি পেপার 1-এতে। তাহলে আপনি এই বইয়ের মধ্যে থেকে যেগুলি বাকি যেগুলি সিনোনিম আছে বা অ্যান্টোনিম আছে, যেমন কি এখানে হটিয়ের সিনোনিম হলো পম্পাস, আরও আছে যেগুলা অ্যারোগ্যান্ট, অবস্টিনেট, ইম্পেরিয়াস, এবং অ্যান্টোনিমও দেওয়া আছে হাম্বল, সাবমিসিভ, মডেস্ট অ্যান্ড ইনঅফেন্সিভ। এইগুলো আপনি মনে রাখতে পারেন এবং অর্থ সহকারে বুঝে নিতে পারেন, ঠিক আছে। এবং আমি নেক্সট ভিডিওতে ট্রাই করবো যে এইগুলা সিরিয়ালি যেগুলা ইম্পর্টেন্ট আছে, যেমন আরও অন্যান্য এক্সামের মধ্যে যে অ্যান্টোনিম সিনোনিমগুলো এসেছে, এই অ্যান্টোনিম সিনোনিমগুলো যেগুলো কমন আছে বিশেষ করে প্রত্যেকটি এক্সামের মধ্যে যেগুলা আসে এই বই থেকে বা অন্য বইগুলা থেকে, যেমন কি রেন অ্যান্ড মার্টিনের বই থেকে যেগুলো আছে, এগুলো আমি স্টেপ বাই স্টেপ আমি নিজেই মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি। এখন আমরা নেক্সট কোয়েশ্চেন দেখবো, কোয়েশ্চেন নাম্বার 87, টিমিড। টিমিড এর মানে কি? এর মানে হলো সাহসহীন ব্যক্তি বা যার সাহস নেই, সহজে ভয় পায় এমন ব্যক্তি, ঠিক আছে। এর সঙ্গে কোন শব্দটি নিচে দেওয়া মিলছে? অপশন এতে দেওয়া আছে কারেজিয়াস, অপশন বিতে দেওয়া আছে ব্রেভ, অপশন সিতে দেওয়া আছে কোয়ার্ড, এন্ড অপশন ডিতে দেওয়া আছে বোল্ড। অপশন এর মানে হলো কারেজিয়াস। কারেজিয়াস মানে সাহসী ব্যক্তি, যার সাহস আছে। ব্রেভ এর মানে হলো সাহসী ব্যক্তি। বোল্ড এর মানে হলো সাহসী। কিন্তু অপশন সি এর মানে হলো সাহসহীন ব্যক্তির, যার সাহস নেই বা ভীতু ব্যক্তি, ঠিক আছে। তাহলে টিমিডের সঙ্গে মিলে গেছে কোয়ার্ড, অপশন সি, যার সাহস নেই। তাহলে কারেক্ট অপশন হবে অপশন সি। এই কোয়েশ্চেনটি যদি আমরা বইয়ের মধ্যে দেখি, সেম কোয়েশ্চেন এসেছে, মানে সেম বই থেকে এসেছে। টিমিড সিনোনিম হলো মডেস্ট, হাম্বল, ডিফিডেন্ট অ্যান্ড অ্যাপ্রিহেন্সিভ। অ্যান্টোনিম যদি বলি বোল্ড, বোল্ড মানে কোয়েশ্চেনের মধ্যে এই অপশনটি দেওয়া আছে। অ্যান্ড কারেজিয়াস, এই অপশনটিও কোয়েশ্চেনের মধ্যে দেওয়া আছে। আনডন্টেড অ্যান্ড ইন্ট্রেপিড, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 88, প্রশ্ন দেওয়া আছে ভার্চু। ভার্চু মানে কি? ভার্চু মানে হলো সৎ গুণ বা নৈতিক গুণ বা সততা ও ভালো চরিত্র যার, ঠিক আছে। এর সিনোনিম বলা হয়েছে, আমরা যদি দেখি ভাইস মানে কি? ভাইস মানে হলো দোষ বা অসৎ অভ্যাস, ঠিক আছে, দোষ বা অসৎ অভ্যাস। অপশন সিতে দেওয়া আছে ডিসঅনেস্টি। অনেস্ট মানে সৎ, ডিসঅনেস্ট মানে অসৎ। তাহলে ডিসঅনেস্টি মানে কি? অসততা, ঠিক আছে, যা ভার্চুর সঙ্গে মিলছে না। এখানে দেখো ওয়ার্থ মানে মূল্য, আনওয়ার্থ মানে মূল্যহীন যেটা, ঠিক আছে। তাই আনওয়ার্থই হবে যেটা মূল্যহীন, অযোগ্য, ঠিক আছে, এটিও মিলছে না। অপশন বি দেখে নেন। অপশন বি মানে মরেল মানে কিটা? নৈতিক, ঠিক আছে, ভালো যেটা। মরালিটি মানে নৈতিকতা, তাই ভার্চুর লগে মিলতেছে, ঠিক আছে, সৎ, মরালিটি, মরেল। তাহলে অপশন হবে বি কারেক্ট। এই প্রশ্নটি যদি আমি দেখি রেন অ্যান্ড মার্টিন বইয়ের মধ্যে আছে দেওয়া ভার্চু, ঠিক আছে। এখন আমরা দেখব কোয়েশ্চন নাম্বার 89 থেকে 91 অবধি। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম ফর দ্য গিভেন ওয়ার্ড। অ্যান্টোনিম করার জন্য বলা হয়েছে। 89 কোয়েশ্চনে দেওয়া আছে হ্যারেস। হ্যারেস মানে কি? হ্যারেস মানে হলো কাউকে বারবার বিরক্ত করা বা হয়রানি করা, ঠিক আছে। অপশন এতে দেওয়া আছে ইরিটেট। ইরিটেট মানে হলো বিরক্ত করা। অপশন সিতে দেওয়া আছে মলেস্ট মানে যৌন হয়রানি করা বা ক্ষতি করা। অপশন ডিতে দেওয়া আছে সিডিউস, এর মানে হলো প্রলোভিত করা বা আকর্ষণ করে ভুলিয়ে যাওয়া, এটিও নেগেটিভ অর্থে। কিন্তু অপশন বি দেখেন, বিতে দেওয়া আছে কমফর্ট মানে আরাম বা সান্ত্বনা দেওয়া। হ্যারেসের একদম
উল্টো এটি, তাহলে এটি হবে কারেক্ট আনসার অপশন বি, যেহেতু অ্যান্টোনিম বলা হয়েছে। আমরা যদি বইয়ের মধ্যে দেখি, আগে আমরা করেছিলাম পম্পাস, পম্পাসের সেম নিচে দেওয়া আছে হেরেস, ঠিক আছে, অ্যান্ড হেরেসের সিনোনিম দেওয়া আছে নিচে ইরিটেবল, মলেস্ট। এই দুটি অপশনের মধ্যেই আছে সাপ্রেস অ্যান্ড টিরানি, এই চারিটি হলো সিনোনিম। অ্যান্টোনিম দেওয়া আছে এজিস্ট, এবং অ্যান্টোনিম অপশনের মধ্যেও আছে, যেটি আনসারই ছিল কমফোর্ট, টলারেন্ট অ্যান্ড কনিভ, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চন, এখন কোয়েশ্চন নাম্বার 90। কোয়েশ্চন নাম্বার 90-তে দেওয়া আছে গর্জিয়াস। গর্জিয়াস মানে অত্যন্ত সুন্দর বা আকর্ষণীয়। আমাদের এর মধ্যে থেকে, অপশনের মধ্যে থেকে অ্যান্টোনিম যেটি এটি সিলেক্ট করার জন্য বলা হয়েছে। অপশন এতে দেওয়া আছে ম্যাগনিফিসিয়েন্ট। ম্যাগনিফিসিয়েন্টের অর্থ হলো জাঁকজমকপূর্ণ বা খুব বেশি সুন্দর। অপশন বিতে দেওয়া আছে ডেজলিং, এর মানে হলো খুব বেশি সুন্দর। বিউটিফুল এর অর্থ তো হলো সুন্দর, সবার জানা আছে, ঠিক আছে। অপশন ডিতে দেওয়া আছে ডাল। ডাল মানে হলো নিস্তেজ বা আকর্ষণহীন বা বিরক্তিকর, ঠিক আছে। তাহলে গর্জিয়াসের উল্টা হলো ডাল, তাহলে অপশন হবে ডি সঠিক আনসার। এই প্রশ্নটিও এসেছে অবজেক্টিভ জেনারেল ইংলিশ এসপি বক্সির বই থেকে, ঠিক আছে। গর্জিয়াস, গর্জিয়াসের অ্যান্টোনিম এখানে ডাল, ডাইরেক্ট অ্যান্টোনিম অপশনের মধ্যেই দেওয়া আছে ডাল। সিনোনিম দেওয়া আছে ম্যাগনিফিসিয়েন্ট, এটি বইয়ের মধ্যে দেওয়া আছে। ডাজলিং, এইটি বইয়ের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা নেক্সট প্রশ্ন দেখব। কোয়েশ্চন নাম্বার 91। প্রশ্ন দেওয়া আছে ব্লুম। ব্লুম এর অর্থ হলো ফুল ফুটা বা ফুল সতেজ ভাবে বেড়ে ওঠা, ঠিক আছে। অপশন এতে দেওয়া আছে উইল্ট। উইল্ট এর মানে হলো ফুল ঝরে পড়া, ঠিক আছে। অপশন বিতে দেওয়া আছে রিভাইভ। রিভাইভ মানে পুনর্জীবন বা পুনর্জীবিত। অপশন সিতে দেওয়া আছে প্লান্ট। প্লান্ট মানে চারা গাছ বা উদ্ভিদ, আমরা জানি। ড্রাই, ড্রাই মানে শুকিয়ে যাওয়া, ঠিক আছে, যেমন কাপড় শুকিয়ে যাওয়া বা মাটি শুকিয়ে যাওয়া। তে ব্লুম, ব্লুম যদি ফুল উঠা বা হয় বা সতেজ হওয়া হয়, তাহলে এর এগেনস্টে হবে উইল্ট, হলো ফুল ঝরে পড়া, ঠিক আছে। তে অপশন এ হবে সঠিক আনসার। এখানে দেখেন সেম বইতে ডাইরেক্ট দেওয়া আছে ব্লুম, প্রশ্নে দেওয়া হয়েছে, এবং ব্লুমের অ্যান্টোনিম হলো উইল্ট, ঠিক আছে। এখানে অ্যান্টোনিমের সারিতেও রিভাইভ দেওয়া আছে। আমরা রিভাইভ কেন সিলেক্ট করলাম না, কারণ যদি রিভাইভ সিলেক্ট করতাম সিনোনিম হয়ে যেত। ব্লুমের অ্যান্টোনিম হলো উইল্ট, ঠিক আছে। এখন আমরা নেক্সট কোয়েশ্চন দেখব। কোয়েশ্চন নাম্বার 92। প্রশ্ন দেওয়া আছে আই অলওয়েজ গেট নার্ভাস হোয়েন আই হ্যাভ টু স্পিক ড্যাশ অ্যান অডিয়েন্স। যখনই আমি অডিয়েন্সর সামনে কথা বলতে যাই, তখনই আমি নার্ভাস হয়ে যাই, ঠিক আছে, সর্বদা আমি নার্ভাস হয়ে যাই। অপশন এতে দেওয়া আছে ইন দ্য ফ্রন্ট অফ। অপশন বিতে দেওয়া আছে ইন ফ্রন্ট অফ। অপশন সিতে দেওয়া আছে ইন ফ্রন্ট অফ, মানে এখানে ইন ফ্রন্ট অফ একই সাথে দেওয়া আছে। অ্যান্ড অপশন ডিতে দেওয়া আছে এ ফ্রন্ট অফ, ঠিক আছে। কোনটি সঠিক হবে? আমরা যদি এখানে বইয়ের মধ্যে দিকে রেন অ্যান্ড মার্টিন বইয়ের মধ্যে দেওয়া আছে পেজ নাম্বার 263 পেজে, ঠিক আছে। আমরা তো প্রিপোজিশন অনেক পড়েছি ক্লাস 9, 10, 11, 12-এ, প্রিপোজিশন এট, ইন, অন, বাই। কিন্তু এখানে একটি প্রিপোজিশনে আছে এক প্রকার
ফ্রেজ প্রিপোজিশন, ঠিক আছে। ফ্রেজ প্রিপোজিশন কি? ফ্রেজ প্রিপোজিশন হলো গ্রুপ অফ ওয়ার্ডস, কয়েকটি শব্দ মিলে ইউজড উইথ দ্য ফোর্স অফ এ সিঙ্গল, কয়েকটি শব্দ মিলে যখন একটি শব্দে হিসাবে ব্যবহৃত হয় তখনই তাকে ফ্রেজ প্রিপোজিশন আমরা বলি। যেমন দেখো, বাই দ্য ওয়ে, বাই ওয়ে অফ, উইথ অ্যান আই টু, ইন কোর্স অফ, এখানে অপশন দেওয়া আছে ইন ফ্রন্ট অফ, ঠিক আছে। ইন ফ্রন্ট অফ তিনটি শব্দ মিলে একটি শব্দ ব্যবহৃত হয়েছে হিসাবে ব্যবহৃত হয়েছে। ইন ফ্রন্ট অফ মানে সামনে। তাহলে অপশন কোনটি হবে? অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে। আই অলওয়েজ গেট নার্ভাস হোয়েন আই হ্যাভ টু স্পিক ইন ফ্রন্ট অফ অ্যান অডিয়েন্স। অপশন বি হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 93, প্রশ্ন দেওয়া আছে সাবমিট ইয়োর অ্যাসাইনমেন্টস ডেজ 10 days অফ দ্য অ্যানাউন্সমেন্ট, মানে অ্যানাউন্সমেন্ট হওয়ার 10 দিনের মধ্যে অ্যাসাইনমেন্ট সাবমিট মানে জমা করতে হবে, ঠিক আছে। অপশন এতে দেওয়া আছে উইথিন, অপশন বিতে দেওয়া আছে বাই, অপশন সিতে দেওয়া আছে উইথ ইন, অ্যান্ড অপশন ডিতে দেওয়া আছে বিফোর। প্রথমে আপনি নিজে সঠিক অপশন সিলেক্ট করার চেষ্টা করেন, এরপরে এক্সপ্লেনেশন দেখবেন, ঠিক আছে। এখানে দেখেন প্রিপোজিশনের রুলের মধ্যে দেওয়া আছে উইথিন। আমরা এখানে প্রথম অপশনে উইথিন পেয়েছিলাম। উইথিন মানে কি? কোন সময় আমরা উইথিন ব্যবহার করব? উইথিন মিন্স বিফোর দ্য এন্ড অফ টাইম, কোনো সময় সমাপ্ত হওয়ার আগে আমরা উইথিন ব্যবহার করি, ঠিক আছে। কোনো সময় সমাপ্ত হওয়ার আগে যে কাজটি আমরা করে ফেলি সেখানে আমরা উইথিন ব্যবহার করি। ইন মিন্স এট দ্য এন্ড অফ টাইম, হোয়াইল ডিনোটিং এ পিরিয়ড অফ টাইম, যখন একটি পিরিয়ড অফ টাইম দেওয়া থাকবে, যেমন মনে করে নেন 10 মিনিট, ঠিক আছে, 10 মিনিটস দেওয়া থাকতে পারে, 20 মিনিটস দেওয়া থাকতে পারে, একদিন পুরা থাকতে পারে। যখন এরকম পিরিয়ড অফ টাইম দেওয়া থাকবে, পিরিয়ড অফ টাইম দেওয়া সময় শেষ হওয়ার মুহূর্তে, মানে সময় শেষ হতে আমরা যদি কাজটি করি তখন আমরা ইন ব্যবহার করবো। মিন্স এট দ্য এন্ড অফ টাইম, সময় শেষ হওয়ার মুহূর্তের মধ্যে আমরা করতে পারবো, কোনো প্রবলেম নেই। কিন্তু উইথিন মানে সময় শেষ হওয়ার আগে আমাদের করতে হবে, ঠিক আছে। যেমন এখানে অপশন এক্সাম্পল দেওয়া আছে অপশন 2তে দেখে নেন, হি উইল রিটার্ন উইথিন 10 মিনিট, সে 10 মিনিটের ভিতরে, ঠিক আছে, 10 মিনিটের ভিতরে তার ফিরে আসতে হবে। এখন দেখেন বাই, বাই আমরা কোন সময় ব্যবহার করব? বাই ইজ ইউজড ফর ডুয়ার অফ দ্য অ্যাকশন, যখন একটি কাজ কেউ করে তখন যে কাজটি করেছে তাকে উল্লেখ করতে আমরা বাই ব্যবহার করি, ঠিক আছে। উইথ ইজ ইউজ টু ডিনোট দ্য ইনস্ট্রুমেন্ট, এবং কোনো যদি ইনস্ট্রুমেন্ট, কোনো জিনিস, কোনো বস্তু ব্যবহার করি, এই বস্তুটি উল্লেখ করতে আমরা উইথ ব্যবহার করি। যেমন এখানে দেখেন এক্সাম্পল দেওয়া আছে, হি স্ট্রাক দ্য ডগ উইথ এ স্টিক। স্ট্রাক হলো স্ট্রাইক এর পাস্ট টেন্স, স্ট্রাইক মানে আঘাত করা। সে স্টিক দ্বারা, লাঠি দ্বারা আঘাত করলো কুকুরটিকে। এখানে বাই ব্যবহার হয়েছে, এ ডগ ওয়াজ স্ট্রাক বাই হিম। এখানে স্ট্রাক বাই হিম একজন পার্সনের কথা উল্লেখ করছে, সেই পার্সনের কথা উল্লেখ করতে আমরা বাই প্রিপোজিশন ব্যবহার করেছি, ঠিক আছে। বাই কিভাবে ব্যবহার করা হয় আমরা দেখে নিয়েছি। এখন দেখবো আমরা অপশনের মধ্যে দেওয়া আছে বিফোর, ঠিক আছে। এখন আমরা বিফোর দেখবো এবং সঙ্গে এগেও দেখে নেব নিয়মগুলা। বিফোর ডিনোটস দ্য প্রিসিডিং অ্যাকশন and can also be used in place of ago. বিফোর আমরা প্রিসিডিং অ্যাকশন মানে কি? যখন দুটি কাজ একসঙ্গে করা হয় তখন পূর্বের কাজটিকে আমরা বিফোর হিসাবে ডিনোট করব। এগো এর জায়গাতেও আমরা বিফোর ব্যবহার করতে পারি, ঠিক আছে। এগো মানে কি? এগো মানে হলো যে একটি কাজ মানে বর্তমান থেকে, এখন থেকে পাস্টে কখন হয়েছিল এটি ডিনোট করতে আমরা, এটি উল্লেখ করতে আমরা ব্যবহার করি। যেমন মনে করে নিন, এখন থেকে 5 দিন আগে, এখন থেকে 5 দিন আগে, এখন থেকে 6 দিন আগে, এখন থেকে 1 বছর আগে,
কিংবা এখন থেকে 1 মাস আগে, মানে বর্তমান থেকে আমরা অতীতকালে যে ঘটনাটি হয়েছিল এটি উল্লেখ করতে এগো ব্যবহার করব। এবং বিফোর ব্যবহার করব কোন সময়, যখন আমরা দুটি কাজ একসঙ্গে দেওয়া থাকবে এবং পূর্বের কাজটি উল্লেখ করতে আমরা বিফোর ব্যবহার করব। ঠিক আছে, যেমন এক্সাম্পল 1 এ দেওয়া আছে শি লেফট ইন্ডিয়া 2 days ago। 2 days ago আমরা এখানে এগো ব্যবহার করতে পারি, আমরা বিফোর ব্যবহার করতে পারি। ঠিক আছে, যখন বলা হয়েছে নিয়মের মধ্যে এগো এর জায়গায় আমরা বিফোর ব্যবহার করতে পারি। অপশন 2 তে দেখে নেন, এখানে শুধুমাত্র বিফোর ব্যবহার হয়েছে। এখানে এক্সাম্পল 2 দেখেন, এক্সাম্পল 2 তে দেওয়া আছে she had left India before she was married। বিফোরের আগে সেন্টেন্সের এক অংশ দেওয়া আছে একটি কাজ, এবং বিফোরের পরে সেন্টেন্সের আরেকটি অংশতে আরেকটি কাজ দেওয়া আছে। মানে she had left India before she was married, বিবাহের পূর্বে ও ইন্ডিয়া ছেড়ে চলে গিয়েছিল। এই ক্ষেত্রে আমরা যখন দুটি কাজ একসঙ্গে এখানে একটি সেন্টেন্সের মধ্যে উল্লেখ করবে, তখনই আমরা প্রথম কাজটির আগে যে কাজটি হয়েছিল তখন এই কাজটি উল্লেখ করতে আমরা বিফোর ব্যবহার করব। ঠিক আছে, এখন আমরা সবটি অপশন দেখে নিয়েছি। এখন আপনি নিজে বলেন অপশন কোনটি। সাবমিট ইউর অ্যাসাইনমেন্টস -10 days অফ দ্য অ্যানাউন্সমেন্ট। ঠিক আছে, উইথিন বলে কোনো শব্দ আমরা পাইনি, বিফোরও হবে না, কারণ এখানে দুটি কাজ একসঙ্গে উল্লেখ করা নাই। এখানে ডুয়ার অফ দ্য অ্যাকশনেরও কোনো উল্লেখ নাই। ঠিক আছে, সাবমিট এখানে টাইমের কথা বলা হয়েছে, তাই উইথিন হবে কারেক্ট অ্যান্সার। সাবমিট ইউর অ্যাসাইনমেন্টস উইথিন 10 days অফ দ্য অ্যানাউন্সমেন্ট। নেক্সট কোয়েশ্চন দেখবো আমরা এখন আমরা দেখবো কোয়েশ্চন নাম্বার 94। No student or teacher should be dash this famous reference book। অপশন এ তে দেওয়া আছে উইথ, অপশন বি তে দেওয়া আছে উইদাউট, অপশন সি তে দেওয়া আছে গিভেন, এন্ড অপশন ডি তে দেওয়া আছে ডিসপাইট। প্রথমে আমরা প্রতিটি অপশন সেন্টেন্সের ব্ল্যাঙ্কের মধ্যে বসিয়ে সেন্টেন্সটি দেখি কোনটি সঠিকভাবে হয়। আমরা যদি প্রথমে উইথ বসিয়ে দেই, নো স্টুডেন্ট সেন্টেন্সটি হবে নো স্টুডেন্ট ওর টিচার শুড বি উইথ দিস ফেমাস রেফারেন্স বুক। মানে এর অর্থ এটি দাঁড়াবে যে কোনো ছাত্র বা শিক্ষকের এই বইয়ের সাথে থাকা উচিত নয়। ঠিক আছে, মানে এটি একটি অর্থহীন হয়ে যাবে। অপশন বি যদি দেখি, উইদাউট বসিয়ে নেই, নো স্টুডেন্ট ওর টিচার শুড বি উইদাউট দিস ফেমাস রেফারেন্স বুক। এর অর্থ হলো কোনো ছাত্র বা শিক্ষকের এই বিখ্যাত রেফারেন্স বইটি ছাড়া থাকা উচিত নয়। মানে প্রত্যেক ছাত্র ও শিক্ষকের এই বইটি থাকা অত্যন্ত জরুরি। ঠিক আছে, উইদাউট দিস ফেমাস রেফারেন্স বুক নো টিচার ও স্টুডেন্ট শুড বি। অপশন সি যদি আমরা দেখি, গিভেন নো স্টুডেন্ট ও টিচার শুড বি গিভেন দিস রেফারেন্স বুক। এর অর্থ হলো কোনো ছাত্র বা শিক্ষককে এই বইটি দেওয়া উচিত নয়। এটি কি মানে কোনো সেন্স বললো ছাত্র এবং শিক্ষককে বইটি দেওয়া যাবে না। যদি অপশন ডি দেখি, অপশন ডি তে দেওয়া আছে যদি অপশন ডি বসাই, নো স্টুডেন্ট ও টিচার শুড বি ডিসপাইট দিস ফেমাস রেফারেন্স বুক। ডিসপাইট মানে সত্ত্বেও বা যদিও। ঠিক আছে, মানে পুরো বাক্যটি অর্থহীন হয়ে দাঁড়াবে যদি ডিসপাইট আমরা বসাই। তাহলে অপশন সঠিক হবে উইদাউট। ঠিক আছে, নো স্টুডেন্ট ও টিচার শুড বি উইদাউট দিস ফেমাস রেফারেন্স বুক। মানে এই ফেমাস রেফারেন্স বুকটি ছাড়া কোনো ছাত্র অথবা কোনো শিক্ষক থাকা উচিত নয়, এটি থাকা অত্যন্ত জরুরি। ঠিক আছে, এই সেন্টেন্সের মতো আরও অনেক এক্সাম্পল আছে, যেমন নো সিটিজেন শুড বি উইদাউট অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার। ঠিক আছে, পরিষ্কার জল ছাড়া কোনো সিটিজেন্স নাগরিক থাকা উচিত নয়। নো ডক্টর শুড বি উইদাউট বেসিক মেডিকেল ইকুইপমেন্টস। নো স্টুডেন্ট শুড বি উইদাউট এ গুড ডিকশনারি। ঠিক আছে, কোয়েশ্চন নাম্বার 95। প্রশ্ন দেওয়া আছে, a number of vehicles traveling together under skirt for the sake of safety is called। ঠিক আছে, যখন
কয়েকটি গাড়ি একসাথে ট্রাভেল মানে ভ্রমণ করে আন্ডার স্কটের দ্বারা ফর দ্য সেক অফ সেফটির সাথে, তখন আমরা এটিকে কি বলি? ঠিক আছে, অপশন এতে দেওয়া আছে রেজিমেন্ট মানে কি? রেজিমেন্ট মানে হলো এটি সেনাবাহিনীর একটি বড় ইউনিট, ঠিক আছে, সৈন্য দল বোঝায় রেজিমেন্ট। কনভয় মানে কি? কনভয় হলো একসাথে নিরাপত্তার সাথে ভ্রমণকারী যানবাহনের দল, সাধারণত সেনাবাহিনী বা পুলিশ, ঠিক আছে, মানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে গাড়িগুলো একসাথে চলে এমন বোঝায়। স্কট মানে কি? এটি হলো মানে যারা গাড়ির দলকে পাহারা দেয়। মনে করেন যেমন ভিআইপি লোক যাচ্ছেন, ভিআইপির সাথে অনেক গাড়ি আছে এবং এই গাড়িগুলিকে পাহারা দেওয়ার জন্য যে লোক, গাড়িগুলিকে প্রোটেকশন দেওয়ার জন্য যে লোক থাকবেন, এগুলি মানে ওদেরকে আমরা স্কোয়াড বলবো, ঠিক আছে, গাড়ির সঙ্গে সম্পর্ক নেই। নেক্সট হলো ক্যাভেলরি মানে কি? ক্যাভেলরি মানে হলো প্রাচীনকালে আমরা দেখছি মানে ঘোড়ায় চড়ে সৈন্যরা যান, সেগুলো যারা ঘোড়ায় চলে যান তাদেরকে ক্যাভেলরি বলা হয়। এখন আমরা যদি বইয়ের মধ্যে দেখি, এই প্রশ্নটি এসেছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে, ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এরকম ওয়ান ওয়ার্ডস ডিনোটিং পারসন, ব্যক্তিকে উল্লেখ করে হতে পারে অথবা কোনো জেনারেল অবজেক্টসকে উল্লেখ করে হতে পারে। এখানে এসেছে সেম বই থেকে, অবজেক্টিভ জেনারেল নলেজ, এসপি বক্সি বই থেকে। কনভয় মানে কি? এ গ্রুপ অফ ট্রাকস অর লরিজ, ট্রাক হতে পারে অথবা লরিজ হতে পারে, ট্রাভেলিং টুগেদার, একসাথে ভ্রমণ করা হচ্ছে আন্ডার প্রোটেকশন, ঠিক আছে, প্রোটেকশনের সাথে, তখন এটিকে আমরা বলি কনভয়। তাহলে আমি নিজে বুঝিয়ে দিয়েছি কোনটি হবে অপশন হবে বি, ঠিক আছে, এ নাম্বার অফ ভেহিকেলস ট্রাভেলিং টুগেদার আন্ডার স্কট ফর দ্য সেক অফ সেফটি, এখানে ছিল আন্ডার প্রোটেকশন, সেইমি, তাহলে অপশন বি হবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চন নাম্বার 96। কোয়েশ্চন হলো লাভ ফর ওয়ানস কান্ট্রি ইজ নউন এজ, ঠিক আছে, নিজের দেশকে ভালোবাসা বোঝাতে কোন শব্দটি ব্যবহার হয়? অপশন এ তে দেওয়া আছে জিঙ্গোইজম। এর মানে হলো এক্সট্রিম অ্যান্ড এগ্রেসিভ প্যাট্রিয়টিজম, মানে বিলিভিং ইয়োর কান্ট্রি ইজ সুপারিয়র টু আদার্স, নিজের দেশকে অন্য সব দেশের চেয়ে শ্রেষ্ঠ মনে করা, ঠিক আছে, জিঙ্গিজমের মানে হলো। অপশন বিতে দেওয়া আছে প্যাট্রিয়টিজমের মানে হলো দেশপ্রেম বা নিজের দেশের প্রতি ভালোবাসা ও অনুগত্য। অপশন সিতে দেওয়া আছে ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ, নিজের জাতি ও দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়ার ভাবধারা। অপশন ডিতে দেওয়া আছে এক্সপার্টরাইট মানে হলো এ পারসন হু লাইভস আউটসাইড দেয়ার নেটিভ কান্ট্রি, মানে প্রবাসী, নিজের দেশ ছেড়ে অন্য দেশে বসবাসকারী ব্যক্তি, তাহলে নিজের দেশের প্রতি ভালোবাসা হলো প্যাট্রিয়টিজম, ঠিক আছে, অপশন বি হলো কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 97 to 98, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অপশন, সঠিক অপশনটি বসিয়ে ব্ল্যাঙ্ক ফিল আপ করবো, ঠিক আছে। 97 দেওয়া আছে এ গিফটেড সায়েন্টিস্ট নিউটন ড্যাশ সাম অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল লজ ইন দ্য হিস্ট্রি অফ সায়েন্স, ঠিক আছে, মানে নিউটন কিছু ফান্ডামেন্টাল লজ আবিষ্কার করেছিলেন, এটি বলা হয়েছে। প্রথম অপশনে দেওয়া আছে কিপস ডিসকভারিং। আমরা যদি এই অপশনটি দেখি কিপস ডিসকভারিং মানে নিউটন এখনো লজ আবিষ্কার করতেছেন, কিন্তু নিউটন তো এখনো ল আবিষ্কার করতেছেন না, তাই এই অপশনটি ভুল হয়ে যাবে, ঠিক আছে।
অপশন ডিতে দেওয়া আছে কেপ ফ্রম ডিসকভারিং। কেপ ফ্রম ডিসকভারি মানে উনি ডিসকভারি থেকে দূরে সরে গেছেন, ঠিক আছে, মানে ডিসকভার করতেছেন না। উনি তো ডিসকভার করতেছেন না এরকম কথা না, উনি তো ডিসকভার করিতেছিলেন, ঠিক আছে, আবিষ্কার করিতেছিলেন কিছু ল, এটিও হবে না। এখন অপশন বি, অপশন বিতে দেওয়া আছে হু ডিসকভার্ড, ঠিক আছে। আমরা যদি অপশন বি দেখি, অপশন বিতে হু ডিসকভার্ড দেওয়া আছে, হু কোন সময় ব্যবহার করব আমরা? হু হলো রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন। যখন একটি বাক্যর মধ্যে বিশেষ করে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমরা রিলেটিভ প্রোনাউন ইউজ করি, ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে। এবং কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব দুটি থাকে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে। আমরা যদি এই সেন্টেন্সকে দেখি, এই সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র একটি ভার্ব আছে, ঠিক আছে। তবুও যে ভার্বটি আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মধ্যে বসাবো শুধুমাত্র এটি ভার্ব, অন্য কোনো ভার্ব সেন্টেন্সের মধ্যে নেই। এ গিফটেড সায়েন্টিস্ট, আমরা যদি সেন্টেন্সের মধ্যে দেখি, এ গিফটেড সায়েন্টিস্ট হলো এখানে নাউন, নিউটন হলো নাউন। নিউটন নাউন, নাউনের বিষয়ে বলতেছে এ গিফটেড সায়েন্টিস্ট, এগুলি হলো এ গিফটেড সায়েন্টিস্ট হলো নাউন ইন এ পজিশন, মানে নাউনের বিষয়ে এক্সট্রা বলা। ব্ল্যাঙ্কের মধ্যে আমরা একটি বার বসাবই, ঠিক আছে। সাম অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল লজ ইন দ্য হিস্ট্রি অফ সায়েন্স, এখানে সাম হলো ডিটারমিনার্স, অফ প্রিপোজিশন, দ্য আর্টিকেল, ঠিক আছে। মোস্ট আমরা যদি বলি তো মোস্ট অ্যাডভার্ব হিসাবে আছে, ফান্ডামেন্টাল অ্যাডজেক্টিভ হিসাবে আছে, লজ নাউন হিসাবে আছে। নাউনকে কোয়ালিফাই করতে হচ্ছে ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল হলো অ্যাডজেক্টিভ, ফান্ডামেন্টালকে আবার কোয়ালিফাই করতে মোস্ট, মোস্ট হলো অ্যাডভার্ব। আবার ইন প্রিপোজিশন আছে, দ্য আর্টিকেল আছে, হিস্ট্রি এখানে আবার নাউন আছে, অফ প্রিপোজিশন হিসাবে আছে, সায়েন্স আবার নাউন হিসাবে আছে, ঠিক আছে। যদি আমরা বলি পুরো সেন্টেন্সের মধ্যে একটিও ভার্ব নেই, যেটি আমরা ভার্ব শুধু অপশন থেকে বসাবো, ঠিক আছে। আর যদি আমরা হু ডিসকভার্ড এখানে বসাইতে, হু ডিসকভার্ডের পরেও আরও একটি নাউন থাকা অত্যন্ত জরুরি, ঠিক আছে। কিন্তু এখানে তো ডিসকভার্ড এর পরে অন্য কোনো ভার্ব থাকা অত্যন্ত জরুরি, কিন্তু এখানে কোনো ডিসকভার্ড এর পরে অন্য কোনো ভার্ব সেন্টেন্সের মধ্যে নাই, তাই এখানে আমরা হু বসাবো না, ঠিক আছে। হু বসালেই মানে রিলেটিভ প্রোনাউন, এটি কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয়, মানে একটি সেন্টেন্সকে এক্সট্রা যদি মানে বলার থাকে, তাই আমরা হু অ্যাড করে আমরা এক্সট্রা বিষয়গুলি বলি এবং তখন ভার্ব অ্যাড হয়। যদি আমরা একটি এক্সাম্পল দেখে নিই, এখানে দেখেন রিলেটিভ প্রোনাউন, words used for nouns to express functions relating to who, ঠিক আছে। রিলেটিভ হুর সঙ্গে যে রিলেশন আছে সেই রিলেশন আমরা এক্সপ্রেস করতে, উল্লেখ করতে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি। এখানে দেখেন এক্সাম্পল ওয়ানে দেওয়া আছে, দ্য ম্যান হু হ্যাজ জাস্ট এন্টার্ড দ্য রুম ইজ মাই ফ্রেন্ড, এইমাত্র যে ব্যক্তিটি আমার রুমের মধ্যে এসেছে সে আমার বন্ধু। এখানে আমি হু ব্যবহার করি, এখানে হু ব্যবহার করা হয়েছে এক্সাম্পলে, হুর সাথে আছে হ্যাজ, এবং এখানে দ্য রুম ইজ মাই ফ্রেন্ড, এখানে আবার আছে ইজ, দুটি ভার্ব আছে। নেক্সট অপশন দেখেন, দ্য বুক দ্যাট আই বট ইজ ভেরি কস্টলি, এখানে বট একটি ভার্ব আছে, ইজ আর একটি ভার্ব আছে। আবার নিচে এক্সাম্পল দেখে নেন, আই নো এখানে ভার্ব আছে, দ্যাট হি ইজ এখানে ভার্ব আছে। আবার 2 নম্বর এক্সাম্পলে দেওয়া আছে, আই নো দ্য ম্যান হু ওয়াজ, আবার ভার্ব আছে। মানে প্রত্যেকটিতে এরকম যখন আমরা রিলেটিভ প্রোনাউন হু দ্যাট এইরকম ভাবে বসাবো হু, তখন একটি ভার্বের জায়গায় মানে দুটি ভার্ব থাকবে। প্রথমে একটি ভার্ব থাকবে হু এর সাথে, এরপরে আবার আরেকটি ভার্ব থাকবে, ঠিক আছে। যদি প্রশ্নটি ওরকম ভাবে দেওয়া থাকতো নিউটন, ঠিক আছে,
হু ডিসকভার্ড গ্রেভিটি ওয়াজ এ সায়েন্টিস্ট, এরকমভাবে দেওয়া থাকলে এখানে আমরা হু বসাতে পারতাম। নিউটন হু ডিসকভার্ড একটি ভার্ব আছে, গ্রেভিটি ওয়াজ এখানে একটি ভার্ব ব্যবহার করেছি, এ সায়েন্টিস্ট। দুটি কোয়েশ্চন আমি দিয়েছি, দুটি এক্সাম্পল দিয়েছি, দেখেন না আবার নিচের এক্সাম্পলটি নিউটন হু ডিসকভার্ড সাম অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল লজ ইন দ্য হিস্ট্রি অফ সায়েন্স ওয়াজ এ গিফটেড সায়েন্টিস্ট। এখানে আমি দুটি বার উল্লেখ করে সেন্টেন্স বানিয়েছি। যদি অপশন হু ডিসকভার্ড হতো তাহলে আমরা এটি বসাতাম। তাহলে এখানে যেহেতু দুটি বার নেই, ঠিক আছে, তাহলে আমরা হু ডিসকভারটিও ব্যবহার করতে পারবো না। অপশন হবে সি, এ গিফটেড সায়েন্টিস্ট নিউটন ডিসকভার্ড সাম অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল লজ ইন দ্য হিস্ট্রি অফ সায়েন্স। আমি যদি এই সেন্টেন্সকে একদম শর্টভাবে বলি, নিউটন ডিসকভার্ড লজ, একদম মানে সব কিছু মানে ওয়ার্ড আমি যদি একদম আলাদা করে শুধু সেন্টেন্সই রাখি, একদম শর্টভাবে নিউটন আমি বলতে পারবো নিউটন ডিসকভার্ড লজ। আরও যদি একটি বাড়িয়ে বলি নিউটন ডিসকভার্ড সাম লজ, আর একটু বাড়িয়ে যদি বলি নিউটন ডিসকভার্ড সাম অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল লজ, আর একটু বাড়িয়ে বলতে পারি আমরা নিউটন ডিসকভার্ড সাম অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল লজ ইন দ্য হিস্ট্রি অফ সায়েন্স। এর পুরা বলতে পারি এ গিফটেড সায়েন্টিস্ট নিউটন ডিসকভার্ড সাম অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল লজ ইন দ্য হিস্ট্রি অফ সায়েন্স, মানে এক্সট্রা বলা হয়েছে এখানে, ঠিক আছে, কিন্তু সেন্টেন্স একটি এখানে। কোয়েশ্চেন নাম্বার 99 দেওয়া আছে, চুজ দ্য কারেক্ট অর্ডার টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস। এই প্রশ্নটি এসেছে জাম্বল সেন্টেন্স থেকে। আমরা যে করি জাম্বল ওয়ার্ড জাম্বল সেন্টেন্স, ঠিক আছে। এরকম প্রশ্ন সমাধান করতে গিয়া আমরা এরকম পার্টিকুলার একটা গ্রামারের টপিক আমরা শিখে এরকম পড়তে পারতাম না। আমরা সেন্টেন্সর রিঅ্যারেঞ্জমেন্ট করা শিখতে লাগবো, কোন সেন্টেন্সর বাদে কোন সেন্টেন্স আসে, কোন ফ্রেজের বাদে কোন ফ্রেজ আসে, বা কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড আসে। আমরা মানে বিশেষ করে প্রত্যেকটি মানে আমরা গ্রামারের রুলস শিখতে লাগবো, যে গ্রামারের রুলসগুলা থেকে বিশেষ করে মানে এই জাম্বল সেন্টেন্সগুলা দেয়, ঠিক আছে। কিন্তু আমরা এই মানে প্রশ্নগুলা করার একটা টেকনিক আছে, আমরা টেকনিকটা যদি ফলো করি তে আমরা এই ধরনের প্রশ্নগুলা একদম সহজে মানে 1 মিনিটের ভিতরেও আমরা করতে পারবো, ঠিক আছে। যেমন এরকম জাম্বল সেন্টেন্স করার আগে আমরা ফার্স্টে যেমন কি 1 2 3 4 4টা স্টেটমেন্ট দেবো আছে এখানে, 4টা ফ্রেজ। ফার্স্টে আমরা 1 2 3 এর মধ্যে আমরা দেখবো যে কোন শব্দর ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার আছে, বোল্ড লেটার। এখানে তো কোনো লেটারের মানে আর আছে, এখানে আরও ক্যাপিটাল নাই, পিও নাই, এও নাই, এখানে পিও নাই, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো যে প্রথমে একটি সাবজেক্ট স্টার্ট করতে সময় নাউন বা প্রোনাউন দেখা থাকে, ঠিক আছে, নাউন অথবা প্রোনাউন। এরপরে থাকবো হেল্পিং ভার্ব বা মেইন ভার্ব, এরপরে থাকবো বাদ বাকি অবজেক্ট এবং এক্সট্রা ইনফরমেশন। আমরা যদি এখানে রিলেশন বিটুইন দেওয়া আছে সারার ফার্স্টে, তাহলে অপশন 1 হবে না। নেক্সট কথা হইল কি আমরা এই ডাইরেক্ট এখানে 1 2 3 4 না মিলিয়ে আমরা ডাইরেক্ট অপশনের মধ্যে যাইম গিয়া, ঠিক আছে। অপশনের মধ্যে যাইতে অপশনের মধ্যে আমরা গেলে একটা হেল্প হইব, কিটা হেল্প হইব, এখানে দেখেন অপশন এ তে দেওয়া আছে 2, অপশন বি তে দেওয়া আছে 2, অপশন সি তে দেওয়া আছে 4, অপশন ডি তে দেওয়া আছে 4, মানে সারা ফার্স্ট যে স্টেটমেন্ট এটা 2 অথবা 4 হবে। তাহলে আমরা 3 এবং 1 কখনো দেখবই না, কারণ 3 এবং 1 1 নম্বর মানে স্টেটমেন্ট তো নাই, তাহলে আমরা কেন দেখবো, ঠিক আছে। এখন আমাদের ফার্স্ট স্টেটমেন্টটি হবে 2 থেকে অথবা 4 থেকে, 2 অথবা 4। আমরা দুটি সেন্টেন্স দেখি নাই। 2 তে কি দেওয়া আছে, পিপুল প্লেসেস অর থিংস, ঠিক আছে, পিপুল প্লেসেস অর থিংস। এরপরে দেওয়া আছে 3 and 4। people places or things a relationship
ইন স্পেস ওর টাইম এজ এ লজিক্যাল, এটি মানে মিলছে না, ঠিক আছে, কারণ এখানে পিপুল প্লেসেস ওর থিংস নাউন আছে, কিন্তু এরপরে টু এর পরে থ্রি এর রিলেশনশিপ আবার মানে পুনরায় নাউন এলো, এটি মিলছে না। আমরা যদি 2 নম্বর দেখি মানে 2 and 4 পিপুল প্লেসেস ওর থিংস প্রিপোজিশন আর ইউজ টু, এখানে দেখেন এখানে প্রিপোজিশন আর ইউজ টু সাবজেক্টের নাউনও আছে, হেল্পিং ভার্ব আছে, মেইন ভার্ব আছে, কিন্তু 2 and 4 পিপুল প্লেসেস ওর থিংস প্রিপোজিশন আর ইউজ টু শো মিলছে না। তাহলে অপশন বিও হবে না, অপশন এও হবে না। ফার্স্টে যে ভার্বটি হবে, যে মানে স্টেটমেন্ট হবে, ফ্রেজটি হবে, এটি হবে 4, যা সি এবং ডি এর মধ্যে দেওয়া আছে। 4 এর মধ্যে দেওয়া আছে প্রিপোজিশন, এটি নাউন, আর হেল্পিং ভার্ব, ইউজড মেইন ভার্ব, ঠিক আছে। প্রিপোজিশন আর ইউজ টু শো, মানে প্রিপোজিশন ব্যবহার করা হয় টু শো, প্রকাশ করার জন্য। কি প্রকাশ করার জন্য? ওই এখন দেখেন 4 এর পরে এখানে আছে 3, এখানে 4 এর পরে আছে 3, মানে এর পরে 3 হবেই। প্রিপোজিশন আর ইউজ টু শো এর রিলেশনশিপ, ঠিক আছে, সম্পর্ক ইন স্পেস টাইম এজ এ লজিক্যাল, ঠিক আছে, লজিক্যাল। তাহলে 3 হয়ে গেল, এরপরে হবে 1 অথবা 2, 1 হবে না হয় 2 হবে। এজ এ লজিক্যাল কি, লজিক্যাল মানে এরপরে কি হবে? লজিক্যাল রিলেশনশিপ হবে না লজিক্যাল পিপুল হবে? লজিক্যাল পিপুল তো হওয়ার কথা নেই, লজিক্যাল রিলেশনশিপ হবে। তার মানে 3 এরপরে হবে 1, 3 এর পরে যদি 1 হয় তাহলে একটি অপশন আছে, অপশন সি, তাহলে অপশন কারেক্ট হবে সি, ঠিক আছে। সঠিক আনসার হবে প্রিপোজিশন আর ইউজ টু শো a relationship in space or time as a logical relationship between two or more people, places or things. Correct answer হলো অপশন সি। কোয়েশ্চন নাম্বার 100 এ দেওয়া আছে a group of lions is called, মানে লায়নের সিংহের গ্রুপকে আমরা কি বলি? এই কোয়েশনটি ডিএইচএস 2023-তে যে এক্সাম হয়েছিল, এই এক্সামের মধ্যে এই কোয়েশনটি এসেছে, হোয়াট ইজ এ গ্রুপ অফ লায়ন্স কল্ড? অপশন এতে দেওয়া আছে হার্ড, অপশন বিতে দেওয়া আছে প্রাইড, অপশন সিতে দেওয়া আছে প্যাক, অ্যান্ড অপশন ডিতে দেওয়া আছে বাঞ্চ। প্রথমে আপনি নিজে একবার সঠিক আনসারটি বেছে নেন, এরপরে আমি বলে দিচ্ছি। অপশন এতে দেওয়া আছে হার্ড। হার্ড মানে হলো পারপয়েজ, গ্রুপ অফ পারপয়েজ ইজ কল্ড হার্ড। পারপয়েজ, গ্রুপ অফ পারপয়েজ ইজ কল্ড হার্ড, পড অ্যান্ড অলসো স্কুল। নেক্সট যদি আমরা দেখি প্রাইড, প্রাইড গ্রুপ অফ লায়ন্স ইজ কল্ড প্রাইড। অপশন সিতে দেওয়া আছে প্যাক, প্যাক গ্রুপ অফ ডগ ইজ কল্ড প্যাক, লিটার, গ্যাং অ্যান্ড লিজিয়ন। অপশন ডি যদি দেখি বাঞ্চ, গ্রুপ অফ ফ্লাওয়ার ইজ কল্ড বাঞ্চ, গ্রুপ অফ গ্রেপস ইজ কল্ড বাঞ্চ, অ্যান্ড গ্রুপ অফ কিজ, চাবির গুছাকে বলে, একগুচ্ছ চাবি বাঞ্চ বলা হয়। তাহলে সঠিক আনসার এখানে হবে গ্রুপ অফ লায়ন্স ইজ কল্ড প্রাইড, ঠিক আছে, প্রাইড হবে সঠিক আনসার। এখানে স্ক্রিনশটের মধ্যে অনেক নাম দেওয়া আছে এবং গ্রুপ নেম দেওয়া আছে, এইগুলি স্ক্রিনশট মেরে রেখে দেন। নেক্সট এক্সামে হয়তো এই স্ক্রিনশট থেকেই, এই নামগুলি থেকে এসে যায়। এখানে সমাপ্তি। নেক্সট যে ভিডিও, এই ভিডিওতে আমরা এসএলআরসি পেপার 2, এডিআরই পেপার 2 2022-তে যে পেপার হয়েছিল 15 কোয়েশ্চনস, এই পেপার 2 এর 15 কোয়েশ্চন আমরা সলভ করব, ঠিক আছে। থ্যাংক ইউ।